কৃতি দেবী দেববর্মন উনি ভিডিও করে মানুষের পাশে থাকার কথা বলছেন, বন্যার ক্ষতিগ্রস্তের কথা বলছেন। এত সময় লাগলো একজন সাংসদকে পাশে দাঁড়াতে, যে যারা যারা এতদিন বলেছেন বিভিন্ন মঞ্চে উঠে যে আমরা এমন একজনকে পাঠাবো যে আমাদের নিজের লোক হবে, আমাদের জাতির জন্য কথা বলবে, আমাদের আমাদের কমিউনিটির জন্য কথা বলবে। এভাবে কথা বলতে হয়? মানুষের পাশেই নেই যে সাংসদ, তিনি কি করে কমিউনিটির কথা সংসদে বলবেন? উনি সংসদে যদি ত্রিপুরার বন্যা নিয়ে বলতে হয় কি করে বলবেন? ওনার কাছে ব্রিফিং কি থাকবে? উনি তো সশরীরে কিচ্ছু দেখলেন না, কি বলবেন? তা আমার কাছে যেটা মনে হয়, ধরুন মানে ত্রিপুরার যখন ত্রিপুরা রাজ্য যখন স্বাধীন ভারতবর্ষের সাথে যুক্ত হয়, তখন থেকে কিন্তু ত্রিপুরার রাজা বলতে বিষয়টা নেই, কিন্তু তারা সেদিক থেকে নিজেদেরকে স্বঘোষিত হিসেবেই ঘোষণা করেন, রাজ পরিবারের লোক হিসেবে। আপনি দেখুন 2019-এও তারা রাজ পরিবারের মানে প্রার্থীকেই রাজ পরিবার থেকে আপনার পার্লামেন্ট ইলেকশনে দাঁড় করেছিল। এবারও তারা ত্রিপুরার মানুষের কাছে অপরিচিতই, রাজ পরিবার হতে পারে মানে পূর্বতন রাজ পরিবারের, কিন্তু অপরিচিত মানে ক্যান্ডিডেট এখানে দাঁড় করিয়েছে, যাকে ত্রিপুরার মানুষ সাধারণভাবে, আমি তো অন্তত জানি না, নামটাও আমি শুনিনি। আমি অন্তত সক্রিয় ভাবে রাজনীতির পরিমণ্ডলে 40 বছর আমার চলাফেরা, কিন্তু আমি কখনোই শুনিনি। সেদিক থেকে ধরুন, যারা ত্রিপুরার রাজনীতির সাথে অঙ্গাঙ্গিক ভাবে প্রতিদিনকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত না, তাদের পক্ষে ত্রিপুরার যে কোনো সমস্যার মানে সমাধান করার ক্ষেত্রে হোক, মোকাবেলা করার ক্ষেত্রে হোক, মানুষের পাশে থাকার ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধাজনক, তাদের ক্ষেত্রে এটা সম্ভব না। যারা পরিযায়ী পলিটিশিয়ান, মানে আমি তার জন্য বলি তারা হচ্ছে মাইগ্রেন্ট পলিটিশিয়ান। ইলেকশন এলো, ইলেকশনে দাঁড়ালেন, ইলেকশনে একটা প্রচার করলেন, 2-4 দিন করে তারা মানে ইমোশনাল যে ইমোশনকে, মানুষের যে ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা ইলেকশনটা কাজে লাগান। সেই সময় যেটা দরকার সেই সময় সেই কথাটাই তারা বলেন। আর মানুষও আমরা যারা ভোটার, আমরা যারা মানুষ ত্রিপুরা রাজ্যের, তারা একটা ইলুশনের উপর দাঁড়াই যে ত্রিপুরার রাজা, রাজ পরিবার, এই ইলুশনটা আমাদের কাজ করে বেশি, সবচেয়ে বেশি কাজ করে। অন্য কোনো রাজনীতি এখানে নেই, কোনো মতাদর্শ নেই, কিছু নেই, শুধু একটা ইলুশন আমাদের কাজ করে। সেই কাজটাকে তারা ব্যবহার করে, সেই বিষয়টাকে তারা ব্যবহার করে ইলেকশনের সময় তারা সেটা করে কিন্তু তারা সেই জায়গায় রাজ্যপাল তাদের চালান। আগে যেটা ছিল শাসন ক্ষমতায় থাকা, এখন হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে তারা নির্বাচিত হয়ে সেই শাসন কার্যটাই তারা চালান, আর কিছু না। এখন তো গভর্নমেন্ট কাজকর্মগুলো তাদের দিন নির্বাচিত হয়ে গেছেন, সুতরাং তাদের তো হয়ে গেছে কাজটা, বাকি কাজ তো সরকার করবে। এখন বিজেপির ক্যান্ডিডেট উনি তীব্রমতার ক্যান্ডিডেট না, অফিসিয়ালি উনি বিজেপির ক্যান্ডিডেট। বিজেপি কে ভাবা উচিত, সেন্ট্রাল বিজেপি, স্টেট বিজেপি কে ভাবা উচিত, ভাবা দরকার যে এই ধরনের একজন প্রার্থীকে আমরা ইলেকশনে দাঁড় করিয়েছি এবং সাংসদ হিসেবে সংসদে আমরা পাঠিয়েছি, সাংসদ হিসেবে যারা ত্রিপুরার প্রবলেমটাকে সর্বভারতীয় ক্ষেত্রে সংসদের মধ্যে তুলে ধরবে, খুব বলিষ্ঠতার সাথে তুলে ধরবে। কারণ একজন গত 5 বছরের যিনি সাংসদ ছিলেন, ওনাকে বাদ দেওয়া হলো পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে, নির্বাচিত সাংসদ, ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা আমরা জানি না, কিন্তু ওনাকে বাদ দিয়ে নতুন একজনকে, বিজেপির ক্যান্ডিডেট। কিন্তু বিজেপির দলটাকেও তো ভাবতে হবে, সরকারটাকেও ভাবতে হবে যে আমরা কাকে নির্বাচনে দাঁড় করালাম, কাকে জয়লাভ করে আমরা সংসদে পাঠালাম, যিনি এই দুর্যোগের মধ্যে মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও উনার টিকিট নাগাল আমরা পাইনি। এটা তো বিজেপিকেও ভাবা দরকার, যারা বিজেপি করেন, যে বিজেপি সরকারটা আছে সেন্ট্রাল এবং স্টেটে, তাদেরকেও ভাবা উচিত। আমরা তো সাধারণ মানুষ, আমরা দুর্ভোগ প্রাকৃতিক দুর্যোগের শিকার আমরা হয়েছি, এটা ভাষায় বর্ণনা করা যায় না। মানে আমার জীবনে আমি বেশ কয়েকটা বন্যা দেখেছি, সেই বন্যার এটা হচ্ছে সর্বশেষ, মানে এই বন্যার উপরে আর কোনো বন্যা ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত হয়নি, যেটা মানুষ এখনো পর্যন্ত এক কাপড়ে ঘরে ঢুকতে পারেনি। আপনি যেটা বলেছেন যে 1,28,000, 1.25 লক্ষের উপরে মানুষ শরণার্থীতে আছে, এখনো প্রচুর ক্যাম্প ত্রিপুরা রাজ্যে, প্রচুর ক্যাম্পে আছে। এখন জলটা আস্তে আস্তে কিছু কিছু জায়গায় তো জলটা জমেও আছে, আপনি উদয়পুর সাব ডিভিশনে যান, জলটা জমে আছে, জলটা বেরোচ্ছে না। হ্যাঁ, জলটা যে জমে আছে আপনি দেখুন। আর শুধু না, যে ত্রিপুরেশ্বরী মার মন্দিরের কথা আমরা বলি,
সেই মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, মেইন যে রাস্তাটা জলের তলায়, তো সেই দিক থেকে দেখুন এই শোকসাগরের মধ্যে পাড়াতে ত্রিপুরা সুন্দরী স্কুলে আপনার ক্যাম্প চলছে, 500 লোকের উপর ক্যাম্প। সেই সমস্ত বিষয়গুলিকে নজরে রেখে এই বন্যার জলটা নেমে যাওয়ার পরেও আপনার জলবাহিত বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, এই সমস্ত কিছু বিষয় নেই কিন্তু তাদের কাছে। কারণ তারা জানে প্রজাকে কি করে শোষণ করতে হয়, শাসন করতে হয়, তারা এটা খুব ভালোভাবে জানে। আগে তারা রাজার শাসনে ছিল, রাজপাট হিসেবে রাজার প্রজাদের তারা শাসন করেছে, এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা সেই কাজটাই করে যাচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে মানে বেশি আশা করা, বেশি না কোনো কিছুই আশা করাটা মনে হয় ত্রিপুরার মানুষের ক্ষেত্রে এটা ঠিক না। কেউ একজন রাজাকে নির্বাচিত করলে, সংসদে পাঠালে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, কি ধরনের সমস্যার মুখে আমরা পড়তে পারি, এটা তো চাক্ষুষ দেখা গেল। আর দল হিসেবে আমি এটা বলবো, বিজেপি তার এই ধরনের যে চিন্তা ভাবনা যে কাউকে এনে আমরা দাঁড় করিয়ে দিলাম, মানুষ আমাদের তাদেরকে ভোট দিয়ে দিল, এই ধরনের ক্যান্ডিডেটকে চেঞ্জ করার দাঁড় করানোর ক্ষেত্রে তারাও রিথিঙ্কিং করবে। কারণ তারাও কিন্তু এটা গলার ফাঁস হয়ে গেছে, কিছু বলতে পারছে না তারা। কিন্তু এটাও তো ঘটনা, এটাও তো বাস্তব। ক্যান্ডিডেটটা তাদের, সাংসদটা তাদের দলের। যখন কোন সময় সেন্ট্রাল বিজেপি বলেনি যে এই সংসদ ওখানে যাবে না, এই সাংসদ ওখানে যাবে না, বরং তাদের যেটা বলা থাকে সেটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনি আপনার কাজটা কনসেন্ট্রেট করুন, এটাই তো থাকে। সেদিক থেকে বলছি তাদের এটা নিয়ে মানে তাদের যে পুরনো অভ্যাস, সেই পুরনো অভ্যাসেরই বহিঃপ্রকাশ তারা ঘটালেন। মানুষের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও তারা নাকে তেল দিয়ে ঘুমলেন, এটা হচ্ছে সবচেয়ে নক্কারজনক ঘটনা। ত্রিপুরার মানুষ সেই ইতিহাসটা, সেই এই ঘটনাটাকে ত্রিপুরার মানুষ খুবই ধিক্কারের সাথে মনে রাখবে। ঠিক, অসংখ্য ধন্যবাদ মৃন্ময় দা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টা উনিও বলার চেষ্টা করলেন